এসএসসি গ্রুপে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। লাইভে যদি সব কিছু ঠিকঠাক দেখা যায় এবং শোনা যায় আমাকে একটু ইনফর্ম করে জানাবেন। সো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। লাইভে যদি সব কিছু ঠিকঠাক দেখা যায় এবং শোনা যায় আমাকে একটু জানান, ঠিক আছে? আচ্ছা, ফাইন। সো লাইভে যদি সব কিছু ঠিকঠাক দেখা যায় এবং শোনা যায় আমাকে একটু ইনফর্ম করে জানাবেন। আচ্ছা, সো আমরা যারা ফাইন্যান্সের স্টুডেন্ট আছি কাইন্ডলি একটু লাইভে জয়েন হয়ে নেই এবং আমাদের কাঙ্ক্ষিত যারা স্টুডেন্ট আছে ওরা যদি চলে আসে আমি ইনশাল্লাহ ক্লাস শুরু করে দিব না। ওকে, সো লাইভে যদি সব কিছু ঠিকঠাক দেখা যায় এবং শোনা যায় আমাকে একটু ইনফর্ম করে জানাবেন। ফাইন্যান্স সাবজেক্টটা এসএসসির জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডমিশনের জন্য, যেহেতু প্রত্যেক ইয়ারে যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের ফাইন্যান্স আছে, প্লাস হচ্ছে গিয়ে তোমার রাজশাহী ইউনিভার্সিটি এবার ফাইন্যান্স অ্যাড করেছে এবং আমাদের এইচএসসি বোর্ডেও তো কিন্তু অনেকেরই ফাইন্যান্স আছে। তো ফাইন্যান্স সাবজেক্টটা তোমার যদি এইচএসসি থেকে তুমি যদি একদম ভালো মতো যদি বেসিক থেকে যদি স্ট্রং করে নাও, হ্যাঁ, শুধু ম্যাথের উপর ফোকাস করিও না। ম্যাথ হয়তো বা আমার এইচএসসিতে ভালো কাজে দিবে, ম্যাথ যদি আমি প্র্যাকটিস করি এইচএসসিতে অনেক ভালো আউটপুট দিবে, ম্যাথ আমরা করব। বাট যখন আমরা এইচএসসিতে যখন আমরা সাবজেক্ট ওয়াইজ যখন প্রিপারেশন নিব, ফিন্যান্সে আমাদের বেসিক থেকে প্লাস আমরা বেসিকগুলো ভালো মতন করবো, প্লাস আমরা ম্যাথও ভালো মতন করবো, তবেই আমাদের এইচএসসি ফাউন্ডেশনটা শক্ত হবে, প্লাস অ্যাডমিশনে আমাদের খুব বেশি হেল্প করবে। ঠিক আছে? ওকে, সো সবাই সে পর্যন্ত আমরা একটু লাইভে জয়েন হয়ে নিই। আপাতত 24 জন, আরও প্রয়োজন। ফিন্যান্স সাবজেক্টে আমাদের ভালো করতে হলে আমাদের সবার অংশগ্রহণ এখানে প্রয়োজন আছে, যাদের ফাইন্যান্স আছে। তো আমরা যেভাবে ম্যানেজমেন্টকে খুব মজার ছলে পড়েছিলাম, ফাইন্যান্সকেও ঠিক অমনিভাবে আমরা মজা করে পড়ার চেষ্টা করব। ক্লিয়ার? মজা করে পড়ার চেষ্টা করব যাতে আমাদের ম্যাথমেটিক্যাল ইস্যুগুলো ক্লিয়ার হয়ে যায়, প্লাস আমাদের কি বেসিকগুলো কি হয়ে যায়, স্ট্রং হয়ে যায়। শোনো, বেসিক্যালি হচ্ছে আমাদের ফাইন্যান্সে আমাদের কিছু কিছু ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার আছে, যেমন অর্থের সময়মূল্য চ্যাপ্টারটা, তারপর হচ্ছে মূলধন বাজেটিং, হ্যাঁ, তারপর হচ্ছে মূলধন বাজেটিং, দীর্ঘমেয়াদী অর্থায়ন। এই চ্যাপ্টারগুলো আমাদের ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার। যেমন কি যেমন হচ্ছে অর্থের সময়মূল্য, তারপর হচ্ছে তোমার মূলধন বাজেটিং, তারপর আছে হচ্ছে তোমার দীর্ঘমেয়াদী অর্থায়ন, তারপর আছে তোমার ঝুঁকি ও মুনাফার হার। এই চ্যাপ্টারগুলো হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল। এই চ্যাপ্টারগুলো আমাদের কি ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার, এগুলো হচ্ছে আমাদের ম্যাথ চ্যাপ্টার। সো এখান থেকে আমাদের ম্যাথ আমরা করবো আস্তে আস্তে। আমরা যেহেতু এসএসসিতে ফাইনাল রিভিশন তোমাদের ক্লাস করাচ্ছি, এসএসসি 25 এবং 26 বার যেহেতু ফাইনাল রিভিশন ক্লাস করাচ্ছি, সেই হিসেবে আমরা ম্যাথ চ্যাপ্টারগুলো ভালো মতন কভার করবো ইনশাল্লাহ। কিন্তু আমরা কিছু থিওরিটিক্যাল একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে আমাদের অর্থায়নের সূচনা। অর্থায়নের কি সূচনা, এই চ্যাপ্টারে আমরা বেশ কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করবো এবং এখান থেকে ভালো পরিমাণে কোয়েশ্চেন্স হয়। এখান থেকে তুমি মূলত 2টা সৃজনশীল পাবা, 2টো সৃজনশীল পাবা, আর বাকিগুলো মিলে 5টা পাবা। ঠিক আছে? বাকিগুলো মিলে 5টা সৃজনশীল পাবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা চ্যাপ্টারটা শুরু করি, অর্থ সমূল্য চ্যাপ্টারটা শুরু করি। সবাই একটু খাতা কলম নেই, খাতা কলম নিলে একটু আমাদের জন্য সুবিধা হবে। ওকে, খাতা কলম নিলে আমাদের জন্য একটু সুবিধা হবে। দেখো, তোমাদেরকে আগে আমি একটা বিষয় ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে গিয়ে তোমাদেরকে আগে একটা সাজেশন দিয়ে দিই। সাজেশনটা যদি দিয়ে দেই তাহলে তোমার জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে। এই যে
এগুলো হচ্ছে আমাদের ঘ গ প্রশ্নের জন্য কোন কোন টপিকগুলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা কি দেখা যায়? সবাই কি দেখতে পাচ্ছি আমরা? আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের ঘ গ প্রশ্নের জন্য সবচেয়ে বেশি কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ। যেমন আমি যদি ফার্স্ট চ্যাপ্টারে আসি, ঘ এবং ঘ প্রশ্নের জন্য কোন কোন টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেমন অর্থায়নের ধারণা বা ক্রমবিকাশ, এখান থেকে আমাদের এমসিকিউ আসবে। হ্যাঁ, তারপর হচ্ছে অর্থায়নের কার্যাবলী, অর্থায়নের যে 4 ধরনের কার্যাবলী আছে এগুলো আমরা দেখব। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার অর্থায়নের শ্রেণীবিভাগ, এখান থেকে কিন্তু আমাদের সৃজনশীল প্রশ্ন আসবে ভালো রকমেরই। যেমন অর্থায়নের শ্রেণীবিভাগের মধ্যে হচ্ছে আমাদের ব্যক্তিগত অর্থায়ন আছে, সরকারি অর্থায়ন আছে, প্রাতিষ্ঠানিক অর্থায়ন আছে, অনেক টাইপের অর্থায়ন আমাদের মধ্যে আছে। তারপর হচ্ছে তোমার অর্থায়নের নীতি, এই নীতিটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, কারণ নীতি থেকে তুমি দেখবা মোস্ট অফ দ্য কেসেস, মোস্ট অফ দ্য সৃজনশীল প্রশ্ন কোত্থেকে আসে, এই নীতি থেকে আসে। সো নীতিগুলো একটু আমরা ভালো মতন পড়ে নিব আজকে। মূলত সিকিউ দুটো পাবা, পিডিএফটা দিলে ভালো হয়। আচ্ছা, ওকে। সো অর্থায়নের নীতিসমূহের মধ্যে আমরা সবচেয়ে ভালো মতন যে নীতিগুলো আছে আমাদের এগুলো শিখে রাখতে হবে। যেমন হচ্ছে আমাদের পোর্টফোলিও নীতি, ঝুঁকি এবং মুনাফার হার নীতি। হ্যাঁ, ওকে, এগুলো আমাদের একটু ভালো মতন পড়তে হবে। আর সবচেয়ে সৃজনশীল প্রশ্ন দেখবা এই জায়গা থেকে আসতেছে, এই জায়গা থেকে, নীতি থেকে। ওকে, আচ্ছা, এই যে যেমন দেখো, এই যে পোর্টফোলিও বৈচিত্র্য নীতি সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে, ঝুঁকি এবং মুনাফা নীতি সম্পর্কে ধারণা রাখতে হবে, তারল্য এবং মুনাফা সম্পর্কে ধারণা রাখতে হবে। সব শেষে হচ্ছে আমাদের অর্থায়নের লক্ষ্য। আমাদের অর্থায়নের দুটো লক্ষ্য আছে, একটা হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ, একটা হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। ওকে, এগুলো হচ্ছে আমাদের লক্ষ্য। এই জায়গাগুলো যদি ভালো মতন দেখে যাও তাহলে শোনো, তাহলে ভালো রকম কোশ্চেন কমন ফেলাইতে পারবা। সো আমি যেই যে টপিকগুলো বলেছি এখান থেকে মূলত তুমি দুটো সৃজনশীল প্রশ্ন পাবা, সাজেশনটা ফলো করবা, প্লাস এখান থেকে আমাদের এমসিকিউ আসবে ভালো রকমেরই। আবার এটা যখন আমরা অ্যাডমিশনে যাব, যখন ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নিব, এই চ্যাপ্টার থেকে ডিউতে দুটো এমসিকিউ কমন আসবে, আর ইউতেও দুটো এমসিকিউ কমন আসবে, শুধু অনলি এই চ্যাপ্টার থেকে। সো চ্যাপ্টারটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। সো আমাদের এইচএসসি বলো কিংবা অ্যাডমিশন বলো। হ্যাঁ, আজকে আমরা সাজেশনটা দিয়ে দিলাম, সাজেশনটা সবাইকে স্ক্রিনশট নিয়েছি, সবাই স্ক্রিনশট নিয়েছি, একটা স্ক্রিনশট নাও যাতে পরবর্তীতে তোমার জন্য কি হয়, হেল্প হয়। সবাই যদি স্ক্রিনশট নিয়ে রাখি তাহলে আমাকে বলো। স্ক্রিনশট নিয়েছি কিনা? একটু যদি স্ক্রিনশট নেওয়া হয়ে থাকে দেন আমি সুইচ করব। ওকে, এবার আসো আমরা আজকে একটু অনলি নীতিগুলা পড়ব আর কিছু এই পার্টটা পড়ব প্রকারভেদ থেকে। ঠিক আছে, আমরা হচ্ছে জাস্ট আজকে প্রকারভেদগুলা পড়ব, প্লাস কি পড়ব বলো তো, আর নীতিগুলা পড়ব, যেগুলো থেকে সবচেয়ে বেশি পরিমাণে কোশ্চেন্স হয়। আচ্ছা, তো অর্থায়নের প্রকারভেদের মধ্যে, অর্থায়নে যখন আমরা প্রকারভেদের মধ্যে যাব, অর্থায়নের প্রকারভেদের মধ্যে বেশ কয়েক রকমের প্রকারভেদ আছে। তার মধ্যে আমরা একটা দেখি হচ্ছে ব্যক্তিগত অর্থায়ন। ব্যক্তিগত অর্থায়ন মানে হচ্ছে আমরা যে সকালবেলা যখন আমরা কলেজে যাই তখন আমাদের আম্মু আব্বু আমাদেরকে 100 টাকা, কাউকে 100 টাকা, কাউকে 200 টাকা হাত খরচ দেয়, কিংবা কাউকে 50 টাকা হাত খরচ দেয়। হ্যাঁ, এই 50 টাকাটা আমরা
কিভাবে খরচ করব, কোন কোন জায়গায় খরচ করব, রিক্সা ভাড়াতে কত খরচ করব, গাড়ি ভাড়াতে কত খরচ করব, বাসে কত টাকা খরচ করব, ফ্রেন্ডদের সাথে ফুচকা খাওয়ার সময় কত টাকা খরচ করব, প্রত্যেকটা জিনিস যখন আমার মাথায় নিয়ে আসি এটাই হচ্ছে আমার পার্সোনাল ফাইন্যান্সিং। ওকে, তার মানে কোনো ব্যক্তি তার নিজের যে অর্থায়ন করে তাকে আমরা বলি হচ্ছে কি ব্যক্তিগত অর্থায়ন। আর অর্থায়ন মানে হচ্ছে সহজ কথা অর্থ প্লাস আনয়ন। তার মানে অর্থায়ন মানে যদি কখনো জিজ্ঞেস করে যে অর্থায়ন কি, অর্থায়ন কি, তাহলে বলবা তহবিল সংগ্রহ, তহবিল সংগ্রহের কার্যাবলীকে আমরা বলতে পারি অর্থায়ন। তহবিল সংগ্রহে প্রথম কাজটা আমরা কি বলতে পারি, অর্থায়ন বলতে পারি। তাহলে তহবিল সংগ্রহ করার কাজটাকে আমরা কি বলতে পারি, অর্থায়ন বলতে পারি। তাহলে ব্যক্তিগত অর্থায়ন সাধারণত ব্যক্তির নিজের আয়, আত্মীয় স্বজনের আয় বা আম্মু আব্বু থেকে তোমরা যে টাকাটা পাও সেটা দিয়ে আমরা কি করতে পারি, ব্যাংক বা ব্যাংক থেকে সংগৃহীত হতে পারে। ওকে, দেন আসো হচ্ছে পারিবারিক অর্থায়ন। প্রত্যেকটা পরিবারের মধ্যে আমাদের আম্মু, হ্যাঁ আমাদের কারো আম্মু কিংবা কারো আব্বু, হ্যাঁ ওকে, কিংবা কারো ভাই কিংবা কারো বোন কি করে, আয় করে। সো তারা যখন আয় করে এই আয়টা, তারা যেই ইনকামটা করছে এই আয়টা তোমাদের জন্য খরচ করে, পরিবারের খাবারের জন্য খরচ করে, হ্যাঁ পরিবারের হচ্ছে ফ্রিজ টিভি বা তাদের লাইফস্টাইল বা স্ট্যান্ডার্ড অফ লিভিং ডেভেলপমেন্ট করার জন্য খরচ করে। তার মানে কোনো একটা পরিবারের কোন খাত থেকে তাদের আয়ের উৎস আসবে এবং ওই আয়গুলো দিয়ে কি কি ব্যয় করলে তাদের জীবনটা সবচেয়ে বেশি সুন্দর হবে, এটাকেই বলা হচ্ছে পারিবারিক অর্থায়ন। তার মানে পারিবারিক অর্থায়নের প্রধান উদ্দেশ্য কি বলতো, পরিবারের সদস্যদের কল্যাণ। মানে পারিবারিক অর্থায়নের প্রধান উদ্দেশ্য হচ্ছে সদস্যদের কল্যাণ। আর পারিবারিক অর্থায়নে কি আগে ব্যয় নির্ধারণ করা হয় নাকি আয় নির্ধারণ করা হয়, এই টাইপের প্রশ্ন মাঝে মধ্যে আমাদের পরীক্ষায় আসে। লিখবা পারিবারিক অর্থায়নে হচ্ছে আগে আয়, কি বলেছি, পারিবারিক অর্থায়নে হচ্ছে আগে কি, আগে আয়, তারপর তা বুঝে আমরা কি করি, ব্যয়। তার মানে পারিবারিক অর্থায়ন হচ্ছে আগে আয় নির্ধারণ করা হয়, এরপরে ব্যয় নির্ধারণ করা হয়। জিনিসটাকে বুঝতে পেরেছি আমরা সবাই? চ্যাপ্টার 1 এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 1। তাহলে আমরা বিষয়টা ধরতে পেরেছি যে ব্যক্তিগত অর্থায়ন হচ্ছে আমরা যখন নিজেদের অর্থায়নগুলো কি করি, অর্থায়নের প্ল্যানিং করি, হ্যাঁ তহবিল সংগ্রহ করি, সেটাকে আমরা পার্সোনাল ফাইন্যান্স বলবো। পরিবারের অর্থনৈতিক কল্যাণ সাধনের জন্য বা পরিবারের স্ট্যান্ডার্ড অফ লিভিং ডেভেলপমেন্ট করার জন্য হ্যাঁ আমরা যে অর্থায়ন ব্যবস্থাটা করি সেটাকে আমরা পারিবারিক অর্থায়ন বলবো। এবং পারিবারিক অর্থায়নের প্রধান উদ্দেশ্য হচ্ছে পরিবারের কল্যাণ সাধন করা, যে আমাদের হচ্ছে গিয়ে যারা আম্মু বা আব্বু আছে তারা কোন কোন খাতে টাকাগুলো খরচ করলে আমাদের পরিবারের সবার জন্য কল্যাণ হবে, এই জিনিসটা কি করা, ডিফাইন করা। ওকে, আচ্ছা এরপর আসা হচ্ছে সরকারি অর্থায়ন। তোমাদের দেখবা ঘ নাম্বার প্রশ্নে মাঝে মধ্যে উদ্দীপকে ঘ নাম্বার প্রশ্নে এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে। বিভিন্ন জায়গায় দেখবা, বিভিন্ন বোর্ডে, চট্টগ্রাম বোর্ড আবার রাজশাহী বোর্ড, বিভিন্ন জায়গায় দেখবা এই জায়গা থেকে কোশ্চেন্সগুলা আসছে। তো সরকারি অর্থায়নটা কি? সরকারি অর্থায়ন মানে হচ্ছে আমরা সব সময় দেখি যে জুন এবং জুলাই মাসে আমরা কি করি, সরকার কি করে বলতো, জুন ও জুলাই মাসে কি করে, বাজেট প্রকাশ করে না? দেখো না তোমরা কি কেউ কি দেখেছো বাজেট প্রকাশ করতে? জুন এবং জুলাই মাসে বাজেট প্রকাশ করে। আসলে বাজেটে কি করা হয়, বাজেটে দেখা হয় যে বাংলাদেশ সরকার সামনের বছরে কত টাকা আয় করবে, হ্যাঁ কত টাকা আয় করবে এবং কত টাকা ব্যয় করবে, এটার একটা কি দেয়, প্রস্তাব দেয়। যেমন আমাদের 24 এবং গত বছর 24 এবং 25 সালের যে বাজেটটা ছিল সেটা ছিল 7.97 ট্রিলিয়ন। মানে এটা হচ্ছে আমাদের এক্সপেন্স, এটা আমাদের কি হবে, এক্সপেন্স, এই টাকাটা আমাদের কি হবে, এক্সপেন্স হবে 7.97 ট্রিলিয়ন ডলার। এবং সেই বুঝে আমাদের আয় হয়েছিল 5.1 ট্রিলিয়ন রেভিনিউ। এটা হচ্ছে আমাদের কি হয়েছিল, রেভিনিউ হয়েছিল, বা রেভিনিউ এই জায়গাগুলো থেকে আসবে। এবং এখানে
2 পয়েন্ট সামথিং হচ্ছে কি হয়েছিল, ডেফিসিট ছিল। ডেফিসিট মানে কি বলতো, ঘাটতি ছিল। কি ছিল, ঘাটতি ছিল। ওকে, তো প্রত্যেকটা বছর জুন এবং জুলাই মাসে আমাদের সরকার বাজেট প্রকাশ করে। এই বাজেটে কোন কোন খাতে ব্যয় করা হবে এগুলোর একটা এস্টিমেশনস দেওয়া হয়, কোন কোন খাত থেকে আয়গুলো আসবে এটার একটা এস্টিমেশনস দেওয়া হয়, এবং যে টাকাগুলো ঘাটতি আছে এগুলো কিভাবে পূরণ করা হবে, বা ফরেন লোন নেওয়া হবে বা রেমিটেন্স পাওয়া যাবে। পিডিএফ আমরা হচ্ছে গিয়ে দেখি, আমি যদি পিডিএফ দিতে পারি দিয়ে দিব, আর না হলে স্ক্রিনশট নিয়ে রাখো। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে রাখো। ওকে, সো অর্থায়নের হচ্ছে গিয়ে সরকারের অর্থায়ন যখন আমরা করি সেক্ষেত্রে আমাদের সরকার বাজেট প্রকাশ করে। বাজেট প্রকাশে হচ্ছে আমাদের ব্যয়গুলো নির্ধারণ করা হয়, সেই বুঝে কোন কোন খাত থেকে আয় করা হবে সেটা নির্ধারণ করা হয়। যেমন চলতি বছরে যেটা বাজেট ছিল সেটা হচ্ছে $7.97 ট্রিলিয়ন হচ্ছে আমাদের এক্সপেন্স ছিল, 5.41 ট্রিলিয়ন হচ্ছে আমাদের রেভিনিউ ছিল, এবং 2.5 ট্রিলিয়ন হচ্ছে গিয়ে আমাদের কি ছিল, ডেফিসিট ছিল। তার মানে সরকার কোন কোন খাতে আয় করলে, একটু ধারাবাহিকভাবে যাব। সো যেহেতু আজকের প্রথম চ্যাপ্টারের মেইন রিজনগুলো নিয়ে আলোচনা করব, দেন আমরা ধারাবাহিকভাবে আস্তে আস্তে যাব। ওকে, যেগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়, কারণ তোমাদেরকে আমি এখন আজারা পড়াশোনা করায় কোনো লাভ নেই, কারণ যেই জায়গা থেকে সৃজনশীল আসবে, এমসিকিউ আসবে, ওগুলাই পড়াচ্ছি। সো তাহলে সরকারের অর্থায়ন মানে হচ্ছে সরকারের জনগণের কল্যাণ সাধনের উদ্দেশ্যে সরকার কোন কোন খাত থেকে কোন কোন খাতে ব্যয় করবে এবং কোন কোন খাত থেকে আয় সংগ্রহ করবে, এই রিলেটেড যাবতীয় অর্থনৈতিক সিদ্ধান্ত হচ্ছে সরকারি কি অর্থায়ন। এই সরকারি অর্থায়নে আগে কি নির্ধারণ করা হয় বলতে পারবা? মনে রাখবা, সরকারি অর্থায়নে আগে হচ্ছে ব্যয়, তা বুঝে হচ্ছে আয় নির্ধারণ করা হয়। তার মানে সরকারি অর্থায়নে আগে হচ্ছে ব্যয়, পরে হচ্ছে আয় নির্ধারণ করা হয়। এখন কখনো যদি ব্যয় বেশি হয় কিংবা আয় কম হয় সেটাকে আমরা বলি হচ্ছে ঘাটতি বাজেট। কি বাজেট বলি? ঘাটতি বাজেট বলি। অথবা কোনো সময় যদি ব্যয় কম হয় কিংবা আয় বেশি হয় তাহলে আমরা সেটাকে উদ্বৃত্ত বাজেট বলি। ক্লিয়ার সবার কাছে? তার মানে সরকারি অর্থায়নে আগে ব্যয় নির্ধারণ করা হয়, সেই বুঝে আয় নির্ধারণ করা হয়, এবং সরকারি অর্থায়নে যখন ব্যয় বেশি হয় আয় কম হয় সেটাকে আমরা ডেফিসিট বাজেট অর ঘাটতি বাজেট বলে থাকি। যেমন বাংলাদেশে 23-24 সেশনের যে বাজেটটা ছিল সেটার ঘাটতি ছিল $2.51 ট্রিলিয়ন। হ্যাঁ, আর যখন ব্যয় কম আয় বেশি সেটাকে আমরা সারপ্লাস বাজেট অথবা উদ্বৃত্ত বাজেট বলে থাকি। তো ঘাটতি বাজেট পূরণ করার জন্য আমাদের বিদেশিদের পাঠানো যে রেমিটেন্স, হ্যাঁ, বিদেশিদের পাঠানো রেমিটেন্স প্লাস হচ্ছে তোমার কি আমাদের হচ্ছে গিয়ে তোমার কি বিভিন্ন ফরেন লোন, হ্যাঁ, বিভিন্ন ফরেন লোন বা গ্রান্টস, বিভিন্ন দান, হ্যাঁ, এগুলা দিয়ে আমরা ঘাটতি বাজেটগুলো কি করি? পূরণ করি। যেমন মাঝে মধ্যে আমাদেরকে রাশিয়া ঋণ দেয়, চায়না ঋণ দেয়, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় হচ্ছে আমাদের বাংলাদেশের বিভিন্ন মানুষ থাকে, ওরা রেমিটেন্স পাঠায় বিভিন্ন সময়। তো এগুলা দিয়ে আমাদের এই যে ঘাটতি বাজেটটা হয় সেটা কি হয়ে যায়? পূরণ হয়ে যায়। সবার কাছে ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? ওকে, যদি স্ক্রিনশট নিয়ে লাগে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আচ্ছা, এরপরে আসো হচ্ছে ব্যবসায়ে অর্থায়ন। এই যে ব্যবসায়ে অর্থায়নটার যে প্রধান উদ্দেশ্য, একটা বিষয় বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে সরকারি অর্থায়নের যে প্রধান উদ্দেশ্য সেটা হচ্ছে জনকল্যাণ, আর ব্যবসা অর্থায়নের যে প্রধান উদ্দেশ্য সেটা হচ্ছে মুনাফা অর্জন। তার মানে আমরা সরকারি অর্থায়নে কেন করছি, কেন সরকার বাজেট প্রকাশ করছে, কেন সরকার প্রত্যেকটা বছর এই বিষয়গুলো নিয়ে তদারকি করছে, কেন এনবিআর রেভিনিউ কালেকশন করছে, হ্যাঁ, কেন সরকার টাকা খরচ করছে? শুধুমাত্র জনগণের কল্যাণের জন্য। আর যখন ব্যবসায় অর্থায়ন আসবে, ব্যবসায়তে কেন অর্থায়ন করা হয়?
ব্যবসাতে কেন মূলধন কালেক্ট করা হয়, কোন কোন জায়গায় খরচ করা হবে এগুলো দেখা হয়, কারণ এখান থেকে ওরা মুনাফা অর্জন করবে। ওকে, দেখো ব্যবসায় অর্থায়নের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, এবং ব্যবসায় অর্থায়নকে 3 ভাগে ভাগ করা হয়েছে। ব্যক্তিগত অর্থায়ন মানে কি, তোমার ব্যক্তিগত অর্থায়ন আছে, সরকারি প্রতিষ্ঠানের অর্থায়ন আছে, স্বায়ত্তশাসিত ব্যবসায়ের অর্থায়নও আছে। যেমন আমরা ব্যক্তিগতভাবে হচ্ছে এক মালিকানা দেখি, অংশীদারি দেখি, তারপর হচ্ছে তোমার যৌথ মূলধনী দেখি। কারণ আমরা সবাই জানি মালিকানার ভিত্তিতে ব্যবসা কত প্রকার, 5 প্রকার। হ্যাঁ, মালিকানার ভিত্তিতে ব্যবসা কত প্রকার, মালিকানার ভিত্তিতে ব্যবসা 5 প্রকার। তাহলে 1 হচ্ছে এক মালিকানা, 2 অংশীদারি, 3 যৌথ, 4 রাষ্ট্রীয়, 5 সমবায়। 5 কি, সমবায়। ঠিক আছে, বুঝেছি। তাহলে ব্যবসা অর্থায়ন কেন করি, মুনাফা অর্জন করার জন্য। আর ব্যবসা অর্থায়নে বিভিন্ন উৎস আছে, যেমন হচ্ছে আমরা বিভিন্ন জায়গা থেকে লোন নেই, শেয়ার গ্রহণ করি, বন্ড ক্রয় করি, বিভিন্নভাবে আমরা কি করতে পারি, অর্থায়ন করতে পারি। আচ্ছা, এরপরে আসো অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন। দেখো আমাদের যে মসজিদ বা মন্দির আছে ওদের কিন্তু টাকার দরকার হয়, তাই না? এই যে আমরা সবাই কি, আমাদের আশপাশে সবার বাসায় মসজিদ আছে না, কিংবা মন্দির আছে না, আছে কিনা বলো? আমাদের বাসার আশপাশে সবাই কি মসজিদ মন্দির আছে কিনা? এখন এই মসজিদ মন্দিরও কিন্তু টাকার প্রয়োজন হয়। মসজিদ মন্দির নালে কিভাবে চলবে? ওইখানে হুজুরকে টাকা দিতে হয়, বিভিন্ন সময় মাহফিল করতে হয়, ইফতারের আয়োজন করতে হয়, ওদেরও কিন্তু অর্থায়ন করতে হয়। ওদেরও কিন্তু কি করতে হয়, অর্থায়ন করতে হয়। কিন্তু ওদের অর্থায়নের প্রধান উদ্দেশ্য কি কখনো মুনাফা অর্জন হবে? হবে না। অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য হচ্ছে সদস্যদের কল্যাণ। এখানে আমরা যারা সদস্য আছে, মসজিদ মন্দিরের সাথে রিলেটেড যারা সদস্য আছে, ওদের কি হবে, কল্যাণ হবে। ওদের কি হবে ভাইয়া, কল্যাণ হবে। ওদের কি হবে, কল্যাণ হবে। সো মসজিদ মন্দিরও কিন্তু আমাদের টাকা পয়সা সংগ্রহ করতে হয়। মসজিদ মন্দিরেরও কিন্তু কি প্রয়োজন হয়, অর্থের প্রয়োজন হয়। মূলত অর্থ ছাড়া মানুষ চলতে পারে না। হ্যাঁ, মানে অর্থ হচ্ছে মানুষের লাইফ ব্লাড বা একটা ব্যবসায়ের ব্লাড। এটা ছাড়া কোনো মানুষ, হ্যাঁ, কোনো ব্যবসা কখনো চলতে পারবে না। টাকা ইজুকেলস টু, মানে অর্থ ইজুকেলস টু এখন কি হয়ে গিয়েছে, ব্লাড হয়ে গিয়েছে। এটা ছাড়া মানুষ চলতেই পারবে না। সো প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিন্তু টাকার প্রয়োজন আছে। ঠিক তেমনই মসজিদ মন্দিরেরও কিন্তু কি হয়েছে, টাকার প্রয়োজন আছে। যেমন দেখো, অব্যবসায় অর্থায়নের প্রধান উদ্দেশ্য হচ্ছে সেবা প্রদান করা বা সদস্যদের কল্যাণ সাধন করা। সরকারি, এখন এরা কিভাবে আসলে টাকাগুলো সংগ্রহ করে, দেখবা বড় বড় মন্ত্রী বা বড় বড় মিনিস্টার, বড় বড় উপদেষ্টা থেকে তারা কি পায়, সরকারি কি পায়, অনুদান পায়। বাংলাদেশের যতগুলো মসজিদ আছে এখান থেকে উপজেলা থেকে কিছু টাকা তাদেরকে কি দেওয়া হয়, প্রতি বছর বরাদ্দ দেওয়া হয়। হ্যাঁ, উন্নয়ন জন্য, বা যারা আমাদের সদস্য আছে, হ্যাঁ, এই যে মসজিদ মন্দিরে কিন্তু আমাদের অনেকগুলো সদস্য আছে, ওই সদস্যদের থেকে তারা কি পায়, চাঁদা পায়। এই চাঁদা বা সরকারি অনুদান দিয়ে তারা কিছু টাকা পায়, যেগুলো দিয়ে তারা মুয়াজ্জিনের খরচ, ইমামের খরচ, হ্যাঁ, বিভিন্ন মাহফিলের খরচ, হ্যাঁ, বিভিন্ন সময় মসজিদের উন্নয়নগুলো কি করে, চালায়। তাহলে জিনিসটা বুঝতে পেরেছো সবাই? ওকে, এরপর আসা হচ্ছে আন্তর্জাতিক অর্থায়ন। আন্তর্জাতিক অর্থায়নে আসলে বেসিক্যালি আমরা কি করি? সো আন্তর্জাতিক অর্থায়নে হচ্ছে কি, আমরা এক্সপোর্ট, ইম্পোর্ট, রি এক্সপোর্ট, এখান থেকে আমাদের আমদানি রপ্তানি, বৈদেশিক বিনিময় বা ডলার এক্সচেঞ্জ, হ্যাঁ, বা ডলার এক্সচেঞ্জ, এগুলার বিনিময়, ইত্যাদি বিনিময়ে কি করায়, ইত্যাদি বিষয়ের আলোচনাকে আমরা আন্তর্জাতিক অর্থায়নের মধ্যে রাখি। তার মানে কি পরিমাণ আমাদের দেশে ইম্পোর্ট হচ্ছে, কি পরিমাণে এক্সপোর্ট হচ্ছে। রি ইম্পোর্ট কি তোমরা বুঝো? রি এক্সপোর্ট পুনরপ্তানি। রি ইম্পোর্ট মানে হচ্ছে
পুনঃরপ্তানি। পুনঃরপ্তানি কনসেপ্টটাকে সবার জানা আছে, সেটা হচ্ছে প্রথমে কোনো একটা দেশ থেকে আমরা আমদানি করি, সেই আমদানিকৃত পণ্যটা আবার অন্য দেশে কি করে দেই, রপ্তানি করে দেই। হ্যাঁ, এখানে যে মাঝখানে বিষয়টা আছে সেটা হচ্ছে পুনঃরপ্তানি। ঠিক আছে? তো এক্সপোর্ট ইম্পোর্ট বা ডলার এক্সচেঞ্জ এগুলা নিয়ে আমাদের যে অর্থায়ন ব্যবস্থা সেটাকে আমরা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিং বলে থাকি। আচ্ছা, এবার আসো আমাদের সবচেয়ে যে ইম্পর্টেন্ট জায়গাটা, আমরা প্রকারভেদগুলা পড়লাম, আজকে আমরা নীতিগুলা শেষ করে আমাদের ক্লাসটা শেষ করব, তাই? ওকে, সো নীতিগুলা খুব বেশি ইম্পর্টেন্ট। নীতিগুলা থেকে দেখবা মোস্ট অফ দ্য কেসেস এমসিকিউ আসছে, প্লাস সৃজনশীল প্রশ্নগুলাও আসছে। হ্যাঁ, নীতিগুলো একটু শর্টকাটে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এরপরে তোমাদের জন্য সবচেয়ে বিষয়গুলো সহজ হবে। আসো, সো নীতির মধ্যে প্রথমে যে নীতিটা আছে ঝুঁকি ও মুনাফার নীতি। আমরা ছোটবেলা থেকে একটা কথাই সবাই জানি, আই গেস তোমরাও শুনেছ, হাই রিস্ক হাই গেইন, হ্যাঁ, লো রিস্ক লো গেইন। এটাকে আমরা শুনেছি, সবাই শুনেছি কিনা? তার মানে ঝুঁকি যত বেশি নিবা, রিস্ক যত বেশি নিবা, তোমার রেভিনিউ তত বেশি হবে। রিস্ক যত বেশি, রেভিনিউ তত বেশি। রিস্ক যত কম, রেভিনিউ তত কম। তার মানে রিস্কের সাথে রেভিনিউর কেমন সম্পর্ক? তুমি বাড়লে আমি বাড়বো। একটা কবিতা, তুমি বাড়লে আমি বাড়বো, তুমি কমলে আমি কমবো। হ্যাঁ, তার মানে এদের মধ্যে একটা কেমন রিলেশনশিপ, এই রিলেশনশিপটা কেমন? পজিটিভ। এই রিলেশনশিপটা কি বলতো? পজিটিভ বা সমমুখী বা ধনাত্মক। তার মানে পরীক্ষায় যদি এমসিকিউতে আসে যে রিস্ক এবং মুনাফার মধ্যে কেমন সম্পর্ক বিদ্যমান? পজিটিভ, সমমুখী, ধনাত্মক। তার মানে এক রিস্ক যদি বাড়ে আমাদের রেভিনিউ বাড়বে, রিস্ক যদি কমে আমাদের রেভিনিউ কমবে। তাহলে রিস্ক যদি বাড়ে, বলো তো, রিস্ক যদি বাড়ে রেভিনিউ বাড়বে, রিস্ক যদি কমে রেভিনিউ কমবে। ওকে, দেন আসা হচ্ছে তারল্য ও মুনাফার নীতি। দেখো তারল্য মুনাফার নীতিটা কেমন? তারল্য মানে কি? তারল্য মানে হচ্ছে নগদ টাকার স্বল্পতা, মানে হাতে নগদ টাকা থাকা। তারল্য মানে কি? হাতে নগদ টাকা থাকা। তাহলে আমি যদি হাতে নগদ যদি বেশি রাখি, আমি কি বিনিয়োগ বেশি করতে পারবো? দেখো, আমি যদি হাতে নগদ টাকা বেশি রাখি, আমি তো বিনিয়োগ কম করতে পারবো। তার মানে আমি যদি হাতে নগদ টাকা বেশি রাখি, তারল্য বেশি রাখি, হ্যাঁ, তারল্য বেশি রাখি, তাহলে আমি বিনিয়োগ কম করতে পারবো। আর বিনিয়োগ যদি আমি কম করি তাহলে আমার মুনাফা কি যাবে বলো তো? কমে যাবে। তাহলে সে ফোর্সে কি হবে?
তারল্যের সাথে মুনাফার কেমন সম্পর্ক? দেখো একজন বাড়ছে আরেকজন কমছে, দেখো একজন বাড়ছে আরেকজন কমছে, তার মানে দে হ্যাভ পজিটিভ অর নেগেটিভ রিলেশনশিপ। এদের মধ্যে কি বলতো? নেগেটিভ রিলেশনশিপ। তার মানে ওরা তুমি বাড়লে আমি বাড়বো না, তুমি কমলে আমি বেড়ে যাব। তার মানে ওদের সম্পর্কটা, ওদের রিলেশনশিপটা কেমন? নেগেটিভ। ওদের রিলেশনশিপটা কেমন? নেগেটিভ। তার মানে তারল্যের সাথে মুনাফার যে সম্পর্ক সেটা হচ্ছে আমাদের নেগেটিভ। আমরা জিনিসটা ধরতে পেরেছি? সবাই বুঝছি? ওকে, আমাদের আরো একটা নীতি আছে, ওই নীতিটা আমরা একটু পড়ব। এটা হচ্ছে আমাদের বৈচিত্র্যায়নের নীতি। এই যে বৈচিত্র্যায়নের নীতি বা পোর্টফোলিও নীতি, এই জিনিসটা কেমন? এই জিনিসটা হচ্ছে গিয়ে তোমার কাছে ধরো 100 টাকা আছে। কত টাকা? 100 টাকা আছে। এই 100 টাকা দিয়ে তুমি চাইলে একটা বার্গার খেয়ে নিতে পারো, অথবা 100 টাকায় খরচ করে ফেললা, অথবা তুমি ভাবলা যে এই 100 টাকা দিয়ে আমি একটু 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে একটু ঘুরতে যাব, সেখানে আমি আরও 20 টাকা খরচ করে ঝালমুড়ি খাবো, সেখানে আমি আরও 20 টাকা খরচ করে একটা চিপস খাবো, সেখানে আমি আরও 20 টাকা খরচ করে একটা আইসক্রিম খাবো, সেখানে আমি আরও 20 টাকা খরচ করে আমার তুমি কি বা কিছু পেঁয়াজু, হ্যাঁ আরও 20 টাকা খরচ করে পেঁয়াজু খাইলা। দেখো তার মানে আমি 100 টাকা দিয়ে ডিরেক্টলি বার্গার খেয়ে ফেললাম, অথবা 20 টাকা খরচ করে একটু পার্কে গেলাম, একটু পেঁয়াজু খাইলাম, একটা চিপস খাইলাম, একটু ঝালমুড়ি খাইলাম, একটা আইসক্রিম খাইলাম। কতগুলো কাজ করছি দেখো। তার মানে আমার 100 টাকাকে আমি ডাইভার্সিফাইড করে দিয়েছি। ঠিক তেমনই যখন একটা ব্যবসা তার মূলধনের সব অংশ এক জায়গায় দিয়ে দেয়, তখন সেখানে রিস্ক বেড়ে যায়। ধরো আমি 100 টাকা দিয়ে আমার ব্যবসার সব কিছু 100 টাকায় ইনভেস্টমেন্ট করে ফেললাম, তাহলে ওই জায়গা থেকে আউটপুট যদি না আসে তাহলে আমার 100 টাকা পুরোটাই চলে যাবে, তাহলে আমার রিস্ক বেশি। এখন যখন আমি বিভিন্ন ছোট ছোট ব্যবসায় আমার 100 টাকাকে ভাগ করে দিব, 20 টাকা 20 টাকা 20 টাকা করে আমার ব্যবসা কি করে দিব? ভাগ করে দিব। তখন কোনো জায়গায় যদি লস হয়ে যায়, আমার কিন্তু আউটপুট জেনারেশন বেশি ক্ষতি করবে না। তার মানে এই পোর্টফোলিও বা বৈচিত্র্য নীতির মূল উদ্দেশ্য হচ্ছে রিস্ক রিডিউস, মানে ঝুঁকি কমানো। তাহলে ঝুঁকি কমানো হচ্ছে আমাদের এখানে মেইন উদ্দেশ্য। ঝুঁকি কমানো হচ্ছে আমাদের কি মেইন উদ্দেশ্য। ভাইয়া তারল্য মুনাফার নীতি আরেকবার বুঝাই দেন। আচ্ছা, তারল্য মুনাফার নীতি আবার বুঝে দিতাম। তারল্য এবং মুনাফার মধ্যে হচ্ছে নেগেটিভ সম্পর্ক, কারণ তারল্য বা হাতে ঢুকিতে আমি টাকা বেশি রেখে দিই, ধরো আমার হাতে টাকা বেশি রেখে দিছি, তারল্য মানে হাতে টাকা বেশি রেখে দেওয়া। তো বেশি যদি রাখি তাহলে আমি কি বিনিয়োগ বেশি করতে পারবো? না, আমি বিনিয়োগ কম করতে পারবো। হ্যাঁ, আর বিনিয়োগ যদি আমি কম করি তাহলে আমি মুনাফা কম করতে পারবো। ওই জন্য তারল্য দেখো বেশি রাখলে মুনাফা কমে যাচ্ছে, ওই জন্য ওদের মধ্যে নেগেটিভ সম্পর্ক। তার মানে বৈচিত্র্যায়ন নীতি বা বহুমুখীকরণ নীতি কিংবা পোর্টফোলিও নীতির মেইন উদ্দেশ্য হচ্ছে রিস্ক রিডিউস। এই প্রশ্নটা একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, তার মানে তোমরা এসএসসি থেকে একটু দেখে নাও যে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন কেমন হয়। হ্যাঁ, ওকে, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন কেমন হয়। সো আজকে আমরা কি কি পড়েছি বলো তো? আজকে আমরা পড়েছি হচ্ছে গিয়ে অর্থায়নের নীতি সমূহ। আমরা 3টা নীতি পড়েছি। নীতি 1, আচ্ছা একসাথে লিখে দিচ্ছি, 3টি। ওকে, আর অর্থায়নের শ্রেণী বিভাগ পড়েছি। হ্যাঁ, আর হচ্ছে তোমাদের জন্য ঘ প্রশ্নের জন্য ঘ এবং ঘ প্রশ্নের সাজেশন দিয়েছি।
সাজেশন প্রোভাইড করেছে। সো এই বিষয়গুলো দেখবা, চ্যাপ্টারটা আজকে একটু বই থেকে রিডিং পড়বা, প্লাস তোমরা নিজেরা একটু বোর্ডের এমসিকিউ প্লাস সিকিউগুলো একটু দেখে নিবা, তবেই ভালো করবা ইনশাল্লাহ এই চ্যাপ্টারে। ওকে, তাহলে আমরা নেক্সট যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো ইনশাল্লাহ কভার করার ট্রাই করব। ওকে, ঠিক আছে, তাহলে সবাই সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।